मगर बहुत कम लोग उन्हें अखंड और अविभाजित भारत के पहले प्रधानमंत्री के रूप में उन्हें देखते हैं। आजाद हिंद फौज की प्रथम सरकार के प्रथम प्रधानमंत्री नेताजी सुभाष चंद्र बोस। ছবিগুলো যতবার দেখি ততবারই নিজের মধ্যে কেমন একটা আলাদা তেজ চলে আসে, বিক্রম চলে আসে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু। কি অবাক হচ্ছেন যে কেন এরকম ভুলভাল কথা বলছি? ইতিহাস আমাদের পড়িয়েছে, ইতিহাস বইয়ে লেখা আছে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহেরু। কিন্তু ইতিহাস আমাদের এটা বলে দেয়নি, ইতিহাস এটা লেখেনি, এটা ইতিহাসে লেখা হয়নি, কংগ্রেস শাসিত ঐতিহাসিকবিদরা এটা ইতিহাসে লেখেনি যে অবিভক্ত ভারতের এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম সুভাষচন্দ্র বসু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হতে পারেন, কিন্তু অবিভক্ত ভারতে স্বাধীনতার আগেও দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। ইতিহাসে লেখা উচিত ছিল, জানেন। আবার আপনি যখন যে কারণে এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশের প্রথম প্রধানমন্ত্রী বলবেন, সেই একই কারণ দেখিয়ে কখনো বামেরা কখনো কংগ্রেস আরো একজনকে দেশের প্রথম প্রধানমন্ত্রী বলে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে আপনার এই মতামতকে আটকানোর জন্য। তো ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে সবটা শোনাবো আপনাদের, বিচারের ভার আপনাদের উপরেই থাকবে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 1943 21শে অক্টোবর আজাদ হিন্দ বাহিনীর অস্থায়ী সরকার গঠনের ঘোষণা করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ডেটটা মনে রাখবেন, 21শে অক্টোবর 1943 সিঙ্গাপুর থেকে এই ঘোষণা হলো। পরবর্তীকালে আন্দামানে এসে এই সরকারের প্রতিষ্ঠা হলো এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই অস্থায়ী সরকারের রাষ্ট্রপ্রধান ছিলেন এবং পররাষ্ট্র বিষয়ক এবং যুদ্ধ দপ্তরের দায়িত্ব পালন করছিলেন। এসি চ্যাটার্জি ছিলেন অর্থ দপ্তরের দায়িত্বে, এস এ আয়ার ছিলেন প্রচার এবং প্রচার মন্ত্রী, লক্ষ্মী স্বামীনাথন ছিলেন মহিলা বিষয়ক মন্ত্রকের দায়িত্বে। এই আজাদ হিন্দ যে বাহিনী, তার যে সরকার, ভারতের প্রথম সরকার, অস্থায়ী সরকার বলতেই পারেন, কিন্তু ভারতবর্ষের প্রথম সরকার, যার হাতে কিন্তু শুধুমাত্র ঘোষণা করে দিলাম তাই নয়, তাদের হাতে নিজস্ব মুদ্রা ছিল, নিজস্ব ব্যাংক ছিল, নিজস্ব মন্ত্রীদের দপ্তর ছিল এবং এই বিশ্বের অনেকগুলো দেশ এই ভারতবর্ষের প্রথম স্বাধীন সরকারকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু তাহলেও কেন এই নেতাজি সুভাষচন্দ্র বসুর এই অবদানকে আমাদের দেশের ইতিহাসের পাতায় স্বীকৃতি দেওয়া হয়নি? তার কারণ একেবারে পরিষ্কার, বলার কোনো অপেক্ষা রাখে না। কংগ্রেস সরকার, জওহরলাল নেহরু সরকার শুধুমাত্র গান্ধী এবং নেহেরু ছাড়া বাকি কাউকে বিপ্লবী বলে মানতে রাজি হননি। ইতিহাসের পাতায় যেখানে যেখানে দেখবেন শুধু গান্ধী এবং নেহেরু, বাকি যারা বিপ্লবী আমাদের দেশের হয়ে লড়েছেন তাদের কোনো স্বীকৃতি সেভাবে জোটেনি। নেতাজি সুভাষচন্দ্র বসু এতটাই মহান ছিলেন, এতটাই তার বড় ভূমিকা ছিল যে তাকে আটকাতে পারেনি, তাই তার নামটা রয়ে গেছে। বাকি অনেক বিপ্লবীর নাম তো আমরা জানিই না, তাদের গুরুত্ব তো আমাদের বোঝানোই হয়নি, ইতিহাসের পাতায় শুধুমাত্র নাম হয়েই তারা রয়ে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু এই ভারতবর্ষের প্রথম স্বদেশী সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, এটা অস্বীকার করার এখন আর কোনো জায়গা নেই। এই সরকারের নিজস্ব ব্যাংক, নিজস্ব পোস্টাল স্ট্যাম্প, নিজস্ব মুদ্রা, নিজস্ব গোয়েন্দা সংস্থা ছিল, যেটা এই পরাধীন ভারতবর্ষ কোনোদিন ভাবতেই পারেনি যে দেশের বাইরে আরো একটা স্বদেশী সরকার তৈরি হয়েছে যাদের নিজস্ব ব্যাংক, মুদ্রা, পোস্টাল স্ট্যাম্প, গোয়েন্দা দপ্তর আছে, যাদের প্রধানমন্ত্রী আছে, সমস্ত দপ্তরের মন্ত্রী আছে। যদিও আবার এই ঘটনাগুলো যখনই আমরা বলি না যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই অবিভক্ত ভারতের স্বাধীনতার আগেও ভারতবর্ষের প্রথম স্বদেশী সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, সেটাকে চাপা দেওয়ার জন্য বামেরা এবং কংগ্রেসীরা এবং তাদের ঐতিহাসিকবিদরা আরো একটা এই ধরনের সরকারের উদাহরণ নিয়ে আসে। সেটা কি জানা দরকার সবটা আপনাদের। সবটা জেনেই তো বিচার বুদ্ধি প্রয়োগ করে আপনারা নিজেদের সিদ্ধান্ত নেবেন। ভারতের বাইরে এই ধরনের একটা সরকারের গঠনের সিদ্ধান্ত আগে হয়েছিল। আজাদ হিন্দ সরকারের অস্তিত্বে আসার 28 বছর আগে ভারতের একটা অস্থায়ী সরকার কাবুলে ভারতীয় স্বাধীনতা কমিটি বা আইআইসি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি নামে একটি দল গঠন করা হয়েছিল। তারাও প্রথম ভেবেছিল একটা সরকার গঠন করব, যদিও নেতাজি সুভাষের সরকারের সঙ্গে এর প্রচুর তফাৎ ছিল।
এরা শুধুই ঘোষণা করেছিল। নেতাজি সুভাষের মতো নিজস্ব সরকার, নিজস্ব মন্ত্রী দপ্তর, নিজস্ব পোস্টাল স্ট্যাম্প, নিজস্ব ব্যাংক মুদ্রা, নিজস্ব গোয়েন্দা প্রধান, নিজস্ব সেনাবাহিনী, বিভিন্ন দেশের কাছে স্বীকৃতি এবং ইংরেজ অধিকৃত ভারতে প্রথম পা দিয়ে ভারতের একটা অংশ ছিনিয়ে নেওয়া, এগুলো কিন্তু সারা করতে পারেনি। এবং যেটুকু আমরা জানতে পেরেছি, এই আইআইসি যেটা কাবুলে প্রতিষ্ঠা হয়েছিল আজাদ হিন্দ সরকারের 28 বছর আগে, সেটাও তৈরি করেছিল এই ভারতের জাতীয়তাবাদীরা, ভারতের বিপ্লবীরা, এবং এর মধ্যে ছিলেন প্যান ইসলামিস্টরা, যারা ভারতের স্বাধীনতা অর্জনে বাইরে থেকে সাহায্য করছিলেন। কেন্দ্রীয় শক্তির কাছে এরা সাহায্য চেয়েছিল, যেমন সুভাষচন্দ্র বোস দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি বা অক্ষ শক্তির কাছে সাহায্য চেয়েছিলেন। অটোমান খলিফা এবং জার্মানদের সমর্থন নিয়ে এই আইআইসি ভারতে একটি বিদ্রোহ শুরু করার লক্ষ্যে ছিল, যেটা আলটিমেটলি হয়ে ওঠেনি। কাশ্মীর এবং ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্তের মুসলিম উপজাতিদের মধ্যে এরা দৃষ্টি দিয়েছিল যে এদিকে যদি এই যুদ্ধে অংশগ্রহণ করানো যায়। কাবুলে নির্বাচিত সরকার আইআইসি এই রাজা মহেন্দ্র প্রতাপের সভাপতিত্বে এই কাবুলে নির্বাচিত সরকার গঠন করা হয়েছিল এবং এই সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন মাওলানা বরকতুল্লাহ। তাই যখনই আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা আনি, তখনই বামেরা এবং কংগ্রেসরা এই আইআইসি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি তার প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছিল এই মাওলানা বরকতুল্লাহকে, এই প্রসঙ্গটা টেনে এনে সুভাষচন্দ্র বসুর অবদানকে খাটো করে রাখার চেষ্টা করেন। এই মাওলানা বরকতুল্লাহ কিন্তু ছিলেন এই গদর আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা, যেটা 1913 সালে ক্যালিফোর্নিয়া আমেরিকা শুরু হয়েছিল এবং যার লক্ষ্য ছিল কিন্তু ভারতে ব্রিটিশ শাসন উৎখাত করা। কিন্তু যে পরিমাণ ইংরেজ সরকারের ক্ষেত্রে বা ইংরেজ সেনাবাহিনীর ক্ষেত্রে আজাদ হিন্দ বাহিনী নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন, যতটা আতঙ্ক তৈরি হয়েছিল, একের পর এক জায়গা দখল করে নিচ্ছিলেন, আন্দামানে স্বাধীন সরকারের প্রতিষ্ঠা হলো, নিজস্ব পতাকা, এই যেগুলো বললাম, নিজস্ব ব্যাংক, সবকিছু প্রতিষ্ঠা হলো, তখনই ব্রিটিশ কিন্তু বুঝে গেল এই ভারতবর্ষে আর বেশি দিন রাজত্ব করা সম্ভব নয়। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু, অন্যদিকে দেশের মধ্যে ভারতীয় বিপ্লবী, এই দুইয়ের চাপে ব্রিটিশরা শেষ অবধি 1947-এ এই দেশ ছাড়তে বাধ্য হয়, যার প্রায় পুরো কৃতিত্বটাই নিয়ে চলে যায় কংগ্রেসের শান্তি আন্দোলন। এটাই আমাদের দুঃখ, জানেন তো, যে আমাদের দেশের স্বাধীনতার পর কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার এবং তাদের শিক্ষামন্ত্রী, কারা ছিলেন কংগ্রেস আমলের শিক্ষামন্ত্রী, ভালো করে নেটে সার্চ দিয়ে দেখুন যে কংগ্রেস আমলের শিক্ষামন্ত্রী কারা ছিলেন। এবং তারা শুধুমাত্র এই নেতাজি সুভাষের আজাদ হিন্দ সরকারকে নয়, আরো কত ইতিহাস চেপে গেছে আমাদের দেশে। আমাদের দেশে এই সমস্ত ইতিহাসবিদদের হাতে পড়ে মুঘল যুগ, সুলতান যুগ এগিয়ে এলো। চোল, চামুন্ডা, ভারতবর্ষের যে বিস্তীর্ণ চৌহান বংশ ছিল, তাদের সমস্ত ইতিহাস চেপে দেওয়া হলো। এখনো আমরা ইতিহাস পড়ি, 2-3 লাইনে বাকিদের চেপে দেওয়া হয়েছে এবং মুঘল সাম্রাজ্য, সুলতান সাম্রাজ্য এখনো বড় করে দেখানো হয়েছে। এটাই আমাদের দেশের দুর্ভাগ্য যে স্বাধীনতার পর কংগ্রেসের হাতে সরকারটা চলে গেল এবং কংগ্রেস আসল ইতিহাসটাই এই ভারতবর্ষের মানুষকে ভুলিয়ে দিল। অস্থায়ী সরকার ঘোষণা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আনুষ্ঠানিকভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই আজাদ হিন্দ বাহিনী আন্দামান দখল করেছিল, বাকি দ্বীপগুলো দখল করে নিয়েছিল এবং তারা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তাদের সেনাবাহিনীকে বৈধতা দিতে অস্থায়ী সরকার ঘোষণা করেছিলেন, ভারতের প্রথম স্বদেশী সরকার, যাতে তারা প্রমাণিত হতে পারে যে তারা বিদ্রোহী বা বিপ্লবী নন, তারা একটা স্বাধীন দেশের সরকার, স্বাধীন দেশের সেনাবাহিনীতে আছেন। এবং আমরা দেখলাম যে আপনারা জানেন এই আজাদ হিন্দ ফৌজের বাহিনীকে 1945-46 সালে স্বাধীনতার ঠিক আগে লালকেল্লায় বিচার হয়েছিল। সেই সমস্ত ঘটনা আপনারা জানেন কিভাবে কংগ্রেসের ভূমিকা কতটা ছিল। এমনকি এই আজাদ হিন্দ সরকারের যে ব্যাংক, তাদের যে সম্পত্তি কংগ্রেসের সরকারের হাতে পড়ে এই আজাদ হিন্দ বাহিনীর, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাহিনীর যে অগাধ সম্পত্তি ছিল, সেই সম্পত্তির হদিশও আজ পর্যন্ত পাওয়া যায়নি। কোথায় গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর সেই সম্পত্তি? কংগ্রেস আমলের নেতারা আজও তার কোনো জবাব দিতে পারেনি। অনেক প্রশ্নের উত্তর আমাদের ইতিহাস এখনো দেয়নি। এবং আমরা দেখলাম যে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর সরকার কিন্তু ভারতের মধ্যে ঢুকে ভারত সরকার ইংরেজ সরকারের জমি দখল করলো, আন্দামানে নতুন সরকারের পতাকা উত্তোলন হলো, বিশ্বের বিভিন্ন দেশ তাদেরকে সমর্থন করলো আন্তর্জাতিক দুনিয়ায়। এবং এই সরকারটাই ছিল ভারতবর্ষের প্রথম সরকার, প্রথম স্বদেশী সরকার এবং অবিভক্ত ভারতের স্বাধীন সরকার, যে সরকারের প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই কথাগুলো আগে কেউ বলেননি, কোন সরকার বলেনি। মোদী সরকার ক্ষমতায় আসার পর রাজনাথ সিং এবং নরেন্দ্র মোদীকে আমরা প্রথম এই কথাগুলো বলতে শুনলাম। এক এক করে দেখুন রাজনাথ সিং
এবং নরেন্দ্র মোদী বারবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঠিক কিভাবে স্বীকৃতি দিয়েছেন। अधिकांश भारतीय एक प्रखर स्वतंत्रता संग्राम सेनानी, आजाद हिंद फौज के सुप्रीम कमांडर और भारत की आजादी के लिए अनेक कष्ट सहने वाले क्रांतिकारी के रूप में जानते हैं, मगर बहुत कम लोग उन्हें अखंड और अविभाजित भारत के पहले प्रधानमंत्री के रूप में उन्हें देखते हैं। ऐसी संख्या बहुत ही कम है। और मित्रों, आजाद हिंद फौज, आजाद हिंद सरकार जो अखंड भारत की पहली स्वदेशी सरकार थी, और उसे पहली स्वदेशी सरकार कहने में मुझे रंच मात्र संकोच नहीं है, वह पहली स्वदेशी सरकार थी। वह नेताजी सुभाष चंद्र बोस ने बनाई और 21 अक्टूबर 1943 को उन्होंने प्रधानमंत्री के रूप में शपथ भी ली थी। भारत का राष्ट्रवाद ना तो संकीर्ण है, न स्वार्थी है और ना ही आक्रामक है। ये सत्यम शिवम सुंदरम के मूल्यों से प्रेरित हैं। अनकोट। आदरणीय सभापति जी, ये कोटेशन आजाद हिंद फौज की प्रथम सरकार के प्रथम प्रधानमंत्री नेताजी सुभाष चंद्र बोस। নেতাজি সুভাষচন্দ্র বসু সরকার তখন এই পুরো মিত্র শক্তি, অক্ষ শক্তি, জার্মানি, জাপান, ইতালি, ক্রোয়েশিয়া, চীন, থাইল্যান্ড, বার্মা, মাঞ্চুরিয়া, ফিলিপিন, জাপান সমস্ত দেশের কাছ থেকে তারা ভারতের স্বাধীন সরকার হিসাবে স্বীকৃতি পেয়েছিল। এবং যে সরকার যেভাবে চলে সেভাবেই এই সরকারটা চলতো। জাপানের পতন যদি এত তাড়াতাড়ি না হতো তাহলে হয়তো এই স্বাধীন সরকারটার হাতেই এই দেশের ক্ষমতাভার যেত। নেতাজি সুভাষচন্দ্র বসুই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন, যেটা তিনি হয়ে আছেন এখন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী। কিন্তু এখনো এই বিপ্লবী, এই বিদ্রোহী বা এই স্বাধীন সরকারের প্রথম প্রধানমন্ত্রীর ভাষণ যদি আপনারা শোনেন, গায়ে কাঁটা দেবে, এটা আমি বলতেই পারি। দেখুন আপনারা। And I do hope that in future we shall make greater use of the film. In conclusion, I beg of you to remember that our mission remains unfulfilled. We have undoubtedly travelled a long way towards the goal of Swaraj, but complete independence has yet to be won. The coming months and years will prove to be a momentous period in our history, pregnant with immense possibilities. Let us therefore resolve to gird up our loins, sink all our differences, stand shoulder to shoulder, and continue our march. নেতাজি সুভাষচন্দ্র বসু তার সৈন্যদলের সঙ্গে মহিলাদের জন্য আলাদা ফ্রন্ট, পুরুষদের জন্য আলাদা ফ্রন্ট, নিজস্ব সেনা, নিজস্ব মুদ্রা, নিজস্ব ব্যাংক, পোস্টাল স্ট্যাম্প, সরকার, মন্ত্রী। ওই যে বললাম, কপাল যদি থাকতো তাহলে এই সরকারটা কি আপনারা স্বাধীন ভারতে রাজত্ব করতে দেখতেন। এবং শুধু অবিভক্ত ভারতের প্রথম স্বাধীন সরকার নয়, শুধুমাত্র ভারতের প্রথম স্বদেশী সরকার নয়, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবেও আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামই শুনতে পেতাম। আর সেটা যদি হতো তাহলে এই ভারতবর্ষটা আপনারা দেখতে পেতেন না, আরো অনেক উন্নত এবং উন্নততর ভারতবর্ষ আপনাদের সামনে থাকতো। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা ভারত ইতিহাসের এরকম চেপে যাওয়া অনেক ইতিহাস, অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমরা তো বলেছি যে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।